একটা বিশ্ববিদ্যালয়ের যারা চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে যান তখন সেখানে 11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন। যখন সেকেন্ডারি এডুকেশনে চাকরি করতে যান তখন বেসিক বেতন পান 16,000 টাকা। বর্তমান বাস্তবতায় 11,000 টাকা বেসিক এবং 16,000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শেয়ার মার্কেটের ধারাবাহিক পতনের প্রধান কারণগুলি কি ছিল? শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো। বাকি যেগুলো ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলোকে আমি পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করছি। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য একই সাথে লার্নিং এক্সিলারেশন প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন হাতে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার প্রশ্নটি হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যারা চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে যান তখন সেখানে 11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং 3য় শ্রেণীর। একজন যখন সেকেন্ডারি এডুকেশনে চাকরি করতে যান তখন বেসিক বেতন পান 16,000 টাকা। এটা 10ম গ্রেডের এবং 2য় শ্রেণীর চাকরি। আমাদের দেশের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা এই দুইটা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। আমরা যদি ভালো শিক্ষার্থী ফিডার ইনস্টিটিউশন থেকে আমরা টারশিয়ারিতে পাঠাতে পারি তাহলে সেখানে একটা রিসার্চ বেসড আমরা একটা আউটকাম পাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বর্তমান বাস্তবতায় 11,000 টাকা বেসিক এবং 16,000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বর্তমান প্রেক্ষাপটে, আপনিও বিদেশে দীর্ঘদিন থেকে এসেছেন, আপনি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সেই বাস্তবতায় আমরা এই ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষকদের মান উন্নয়নের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য, যাতে করে বেশি বেশি মানুষ বা শিক্ষার্থী এই ধরনের চাকরিগুলি করতে আগ্রহী হয়, সেটার জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটি জানতে চাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। এবং জনাব হাসান, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাজেট সেশনে আপনি উপস্থিত ছিলেন এবং আমার এই প্রথম প্রশ্ন যেটা ছিল মূল প্রশ্ন, সেখানে আমি বলেছি যে এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনার মতন যদি আগাতে পারি ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5%-এ নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যেরকম কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে বোথ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা যাতে তাদের সম্মানীয় বৃদ্ধি করতে পারি,
আমরা অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের টিচাররা, এই সংসদে দাঁড়িয়েও আমি বলেছি যে অনেক সময় আমরা এখনও দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি এবং পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য হেলেন জেরিন খান মাদারীপুর প্রধানমন্ত্রী যে উত্তর দিয়েছেন সেই সম্পর্কে সম্পূরক প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো, যখনই বিএনপি ক্ষমতায় আসে তখনই দেখা যায় নারীর উন্নয়ন, নারী শিক্ষা, নারী জাগরণে যুগান্তকারী ভূমিকা রাখে। এবারও আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু রেখেছিলেন সেটা আবার ডিগ্রি পর্যন্ত নিয়ে গিয়েছেন। সেই জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আমি যে প্রশ্নটি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি 91 থেকে 96 পর্যন্ত এদেশের সর্ববৃহৎ মহিলা কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি ছিলাম এবং সেই সময় আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি কথাও বলেছিলাম এবং সেই সময় অসংখ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করবার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে ওই সময় ডিক্লারেশনটা দেওয়া হয় নাই। এখন আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন যে এখন ইডেন কলেজে প্রায় 23,000 ছাত্রী লেখাপড়া করছে, ওই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার কোনো পদক্ষেপ নেবেন কিনা। এই ব্যাপারে মাননীয় স্পিকার আপনারও সমর্থন চাচ্ছি, কারণ আপনার সহধর্মিনী মহিষী নারী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ আপা ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন, কাজেই আপনি ওই ব্যাপারে অবগত আছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের একদম প্রিসাইজ উত্তরটি আমার কাছে নেই, এটা খুব সম্ভব আমাদের শিক্ষামন্ত্রী ওনার কাছে থাকবে। এই বিষয়ে কি পরিকল্পনা আছে? জি, কয়েকটা নিয়ে একটা হয়েছে, সেই জন্য একদম প্রিসাইজ উত্তরটা শিক্ষামন্ত্রী সঠিকভাবে দিতে পারবেন বলে আমি মনে করি। তবে ওভারঅল আপনাকে আমি যেটা বলতে পারি, অবশ্যই সকল সময় বিএনপি সরকারের অনেকগুলো পরিকল্পনার অন্যতম একটি মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। এবং আপনি নিশ্চয়ই জানেন বর্তমান সরকার, বিএনপি বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের এম্পাওয়ারমেন্ট অর্থাৎ অর্থনৈতিকভাবেও যাতে তারা শক্তিশালী হতে পারে, এম্পাওয়ার্ড হতে পারে, সেই জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে। এবং আমরা একই সাথে আরেকটি পরিকল্পনা যেটা গ্রহণ করেছি, যেটি বিএনপি সরকার দেশনেত্রী খালেদা জিয়া সরকার করেছিলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত। আজকে আমাদের সাথে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে, তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। এবং শুধু তাই নয়, আমরা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এবিএম মোশাররফ হোসেন, পটুয়াখালী 4 সংসদ সদস্য, খুলনা 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য এস কাজুল বাড়ির পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্নটি উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শেয়ার মার্কেটের ধারাবাহিক পতনের প্রধান কারণগুলি কি কি ছিল? শেয়ার মার্কেটের ধারাবাহিক পতন ঘটাইয়া হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করিবার জন্য যাহারা দায়ী তাহাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকারের আছে কি না? এবং খ, শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরাইয়া আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য
সরকার কি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, করিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকে আপনার প্রশ্নের জন্য। বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ, বিনিয়োগকারী সংগঠন এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার কার্যক্রম পরিচালনা করেছে। পরিচালিত কার্যক্রমে শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে কতগুলো কারণ আমরা পেয়েছি, কারণ সক্রিয় ছিল। কারণগুলি নিম্নরূপ, যেমন বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো। এরপরে কিছু কোম্পানির আইপিও ও বন্ড ইস্যুতে বিভিন্ন রকম অনিয়ম। এরপর নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘমেয়াদী দুর্বল তদারকি এবং সময় মতন ব্যবস্থা গ্রহণ না করা। এরপরে কর্পোরেট সুশাসনের ঘাটতি এবং আর্থিক তথ্যের স্বচ্ছতার অভাব। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ এবং বাজার আস্থার সংকট। এরপর নীতিগত অসঙ্গতি এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা। এরপর পুঁজিবাজার বান্ধব কর নীতির অভাব। মাননীয় স্পিকার, ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটে কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরো অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে 1497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়া দায়ী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের চিহ্নিতকরণে গঠিত তদন্ত কমিটির গঠন এবং প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আপনি যদি গতকাল বা আজকের পত্রপত্রিকা খেয়াল করে থাকবেন, দেখবেন যে ধীরে ধীরে পুঁজিবাজারের অবস্থার পরিবর্তন ঘটছে এবং এটি ভালো করছে ধীরে ধীরে। মাননীয় স্পিকার, যে সকল কর্মসূচি এর মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার দু একটি আপনার সামনে আমি উল্লেখ করতে চাই। যেমন বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার 4 জুন 2026 তারিখে পুঁজিবাজার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন চেয়ারম্যান ও 3 জন কমিশনারকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের নিয়োগ প্রদান করেছে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই বাজারে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে। লাভজনক সরকারি মালিকানাধীন কোম্পানি সমূহের শেয়ার স্টক এক্সচেঞ্জে অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তকরণে উদ্বুদ্ধ করা। এছাড়াও বহুজাতিক কোম্পানি সহ উচ্চ মূলধন সম্পন্ন কোম্পানি সমূহের শেয়ার স্টক এক্সচেঞ্জ অফলোডের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তকরণের সুযোগ সৃষ্টি করেছে। এসএমই কোম্পানি সমূহ ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি সমূহ পুঁজিবাজারের তালিকাভুক্ত করা। পুঁজিবাজার কারসাজি বন্ধে অনিয়ম সংক্রান্ত তথ্য প্রকাশ এবং প্রদানকারীর প্রয়োজনীয় সুরক্ষা ও উৎসাহ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আরও অনেকগুলো ব্যবস্থা সরকার গ্রহণ করেছে।
কিন্তু যেহেতু সংসদের সময় অত্যন্ত মূল্যবান, বাকি যেগুলো ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলোকে আমি পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো।